আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আমি রিদওয়ানা বিনতে জলিল। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সে সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। দলটির নির্বাচনে অংশগ্রহণ করা না করার সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও মনে করেন তিনি। সামদানি প্রত্যয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা ভালো আছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, এখন যা ঘটছে তা অন্য সময়ের চেয়ে ভিন্ন কিছু নয়। ভালো একটি আপেক্ষিক শব্দ। আমাদের এখানে এভাবে বছর বছর ধরে হয়ে আসছে। একটা ভেঙে পড়া দেশে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এটা পারবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। বিবিসিকে জানিয়েছে যে তারা জীবনের ঝুঁকিতে আছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চান এই সাংবাদিক। দেশে আইন আছে, থানা আছে। তারা যদি ঝুঁকিবোধ করে তারা থানায় গিয়ে অভিযোগ করে না কেন? অভিযোগ করলেই বোঝা যাবে আইন নিজের গতিতে চলবে। কবে নাগাদ নির্বাচন হতে পারে, তাতে আওয়ামী লীগ অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমি আগেও বলেছি, সংস্কার শেষ করতে পারলে ডিসেম্বরে নির্বাচন দেব। নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এ সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। তবে এক্ষেত্রে আমার কথা বলার কিছু নেই। এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। ভারতের সঙ্গে প্রথম দিন থেকে খুব ভালো সম্পর্ক আমাদের ভালো কিছুর চেষ্টা করতে হবে। তবে আমি দেখছি কিছুদিন পরপরই তাদের মিডিয়া আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে। এগুলো কিছুটা অস্বস্তির। তবে আমার মনে হয় না এতে সম্পর্কের কোনো অবনতি হয়েছে। ডক্টর ইউনূস বলেন, শুরু থেকেই আত্মনির্ভরশীল ও দুর্নীতিহীন অর্থনীতি গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সামদানি প্রত্যয়, আরটিভি। এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন বলে জানান আইনজীবী। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অর্থ পাচারের মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস ও গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট তারেক রহমানের খালাসের রায় বাতিল করেন। বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা। লন্ডনে থাকায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। আইনি লড়াই চালিয়ে যান গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেন আপিল বিভাগ। ওই খালাসের এগেনস্টে দুদক আবার হাইকোর্ট ডিভিশনে আপিল করে। আপিল করলে পরে ওই গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের যে সাজা ওইটা বহাল রাখেন। আর তারেক রহমান সাহেবের একুইটারের এগেনস্টে খালাসের বিরুদ্ধে যে আপিল, ওই আপিল মঞ্জুর করে ওনাকেও ৭ বছর দেওয়া হয়। নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন বলে জানান আইনজীবীরা। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই। আইনগতভাবে এটা অচল। আইনগতভাবে এবং অচল। ২০০২ সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। দুদকের আইনজীবী বলেন, এ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। প্রসিডিউরাল ল ফলো করা হয়নি, কমপ্লাই করা হয়নি। পদ্ধতিগত যে আইন প্রক্রিয়াটা সঠিক হয়নি। বিভিন্ন আইনের প্রসিডিউরাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি। এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে।
আর তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কিছু নাই। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতে খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগের রায়ের মাধ্যমে এই মামলায় নির্দোষ প্রমাণ হলেন তারেক রহমান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নির্বাচিত সরকার না থাকলে দেশে আইন শৃঙ্খলার অবনতি হবে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আওয়াল মিন্টু। নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাদের বক্তব্যের জবাবে বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার বিএনপিও চায়, তবে বিচারের সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন তিনি। বিএনপি আশা করে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান হবে। দুপুরে গুলশানে শুটিং ক্লাবে নারী দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আমি মনে করি না বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে। বিচার যারা অন্যায় করছে তাদের বিচার অবশ্যই হইতে হবে এবং বিচারের পথে চলবে। আর নির্বাচন, একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় হাসপাতাল চত্বর ও বিভিন্ন ওয়ার্ড থেকে নারী সদস্য সহ দালাল চক্রকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতদের পরিচয় ও সার্বিক তথ্য যাচাই বাছাইয়ের পর সর্বোচ্চ 3 মাস সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। দালাল তো থাকবেই, দালাল অবশ্যই আছে, সব জায়গাতেই দালাল থাকে। কতগুলো মহিলা, কতগুলো ছেলে, এটা বলতে পারি না কতগুলো, আমাদের প্রশাসন আছে, ওনারা বলতে পারে। মাঝে মাঝে আমাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা এই অভিযান অব্যাহত রেখেছি। কিছু সংখ্যক মানুষ যারা এখানে বা এই আশেপাশে বসবাস করে তারা দেখা যায় যে এই হসপিটাল কেন্দ্রিক এই ব্যবসার সাথে যুক্ত। তো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, সেই কারণে এই যৌথ বাহিনীর এই অভিযান মাঝে মাঝে আজকেও ওনারা এই অভিযান পরিচালনা করেছেন। এই বিশেষ কর্মচারী যারা আমাদের পরিচ্ছন্নতা হিসেবে আমরা নিয়োগ দিয়ে থাকি, তাদের আইডি কার্ডও আমরা দিই, কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ এইসব কাজে জড়িত হয়ে যায়। কোথাও মব হলেও সাথে সাথেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কারো অধিকার নেই কোনো ধরনের অভিযান চালানোর। দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। বলেন, ট্যুরিস্ট পুলিশের সংখ্যা, যানবাহন এবং তাদের থাকার ব্যবস্থা বাড়ানোয় কাজ করছে সরকার। ঈদে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে সব বাহিনী। যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। ঈদের সময় সদরঘাটে সিরিয়াল ভেঙে যাত্রী পরিবহন করলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, 15 রমজান থেকে রাতে বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিড বোট চলাচল। যৌক্তিক ভাড়া ও নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেন উপদেষ্টা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতে করণীয় নির্ধারণ বিষয়ক সভা করেন নৌ উপদেষ্টা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটি উন্মুক্ত রাখতে যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা ও হকার বসা বন্ধ করা হবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে
নির্ধারিত ভাড়াটা কি। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো 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 লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। নৌবাহিনীকেও অনুরোধ করেছি, এইটা চলে যাবে নৌবাহিনীর কাছে, কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। লঞ্চের কোনো সিরিয়াল না মানা, ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কঠোর হওয়ার কথা জানান নৌ উপদেষ্টা। কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই। পুলিশ, কোস্টগার্ড অ্যান্ড নেভি যা করা করবে। আশা করি যারা এসব কুকর্ম করার চিন্তা ভাবনা করছেন, একটু চিন্তা ভাবনা করে করবেন। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রাতে পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার এবং যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠানোর নির্দেশনা দেন উপদেষ্টা। যাত্রী নামিয়ে ফেরিতে উঠাবে, তারপর যাত্রী ওপারে গিয়ে। আশিকুল আলম, RTV, ঢাকা। 5ই অগস্ট গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রপন্থী দলগুলি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নারী ও 118 শিশু সহ প্রায় 1400 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে কমপক্ষে 523 জন বিএনপির কর্মী জীবন উৎসর্গ করেছে বলে তিনি জানিয়েছেন। রাজধানীর ওয়েস্ট এন্ড হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। Most surprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. BNP and other democratic political parties led the movement. The uprising represents the collective freedom of the entire nation. It is a trump of shared resilience and testament to the indomitable spirit of Bangladesh people. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পুলিশকে আরও সক্রিয় হতে হবে উল্লেখ করে তিনি জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। বলেন, সবাই মিলে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত মাসব্যাপী গণ ইফতার আয়োজনে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় এনসিপি উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যাদের সাথে কাঁধ মিলিয়ে লড়াই করে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের সাথে রাজপথে ইফতার ভাগাভাগি করতে এই আয়োজন। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় এমন আয়োজনের কথাও জানান তিনি। অতি সংক্ষেপে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির। আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমরা কাজ করব। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে। এবং বগুড়ার দুপচাঁচিয়ার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। জেলার সিও অফিস বাস স্ট্যান্ডে মৌ প্লাজায় এ শাখার উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন।
ব্যাংকের প্রধান নির্বাহী তারেক মোর্শেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বণিক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন ও বেঙ্গল কমার্শিয়াল বগুড়া শাখার ব্যবস্থাপক আবু তৈয়ব হাসানুল সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত সহ ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ব্যাংকের চেয়ারম্যান। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।